আচ্ছা, বন্ড মোমেন্ট মানে ডাইপোল মোমেন্ট বিষয়টা তো বোঝাই গেছে যে একটা অণুর ভিতরে ভিন্ন মৌলের পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের জন্য এটা ডেভেলপ হয়। এখন এর সিজিএস এসআই ইউনিট হয়ে গিয়েছে। সিজিএস এ হচ্ছে গিয়ে সবচেয়ে বড় একক ডিভাই, 1 ডিভাই ইকুয়াল টু 10⁻18 ESU সেন্টিমিটার। এখন আমি বলেছি যে একটা বন্ধনের ডাইপোল মোমেন্টকে বলা হচ্ছে বন্ড মোমেন্ট। এই বন্ড মোমেন্ট একটা ভেক্টর রাশি। এই ভেক্টর রাশি মানেই তার একটা অভিমুখ থাকবে। সেই অভিমুখটা হবে কেমন না, অল টাইমস দ্যাট উইল বি ডিরেক্টেড ফ্রম পজিটিভ এন্ড টু নেগেটিভ এন্ড, and that will be expressed in the form of an arrow where a plus sign at the starting point of this arrow মানে বলছে ধরো এ বি, বিটা যদি ডেল্টা মাইনাস, এটা যদি ডেল্টা প্লাস হয় তাহলে এটা এদিকে থাকবে, এইটা ইন্ডিকেট করবে যে এই বন্ডের বন্ড মোমেন্ট, এই বন্ডের ডাইপোল মোমেন্টকে বলা হচ্ছে বন্ড মোমেন্ট। আমি এবার ইন্ডিভিজুয়াল কম্পাউন্ড নিয়ে আলোচনা করব। ধরো আমাকে বলছে CO2 ডাইপোল মোমেন্ট কত, CO2 ডাইপোল মোমেন্ট কত। এখানে দেখো দুটো বন্ড রয়েছে, তাহলে দুটো বন্ড থাকলেই তাদের কি হবে, তাদের বন্ড মোমেন্ট থাকবে। সবসময় মনে রাখবে বন্ডে যদি দুটো অ্যাটম যদি সেম থাকে তাহলে মনে রাখবে যে বন্ড মোমেন্ট ওদের অল টাইমস হচ্ছে গিয়ে সেম হবে। ফর এক্সাম্পল ধরো CO2, তুমি হাইব্রিডাইজেশন থিওরি অনুযায়ী কি করেছো, মধ্যে কার্বন আছে, তাহলে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে এবং লুইস ডট স্ট্রাকচার দিয়েও ঠিক করেছো যে এটা হচ্ছে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে দুদিকে ডাবল বন্ড করে দুটোও থাকে, রাইট। এখানে খেয়াল করে দেখো, অবভিয়াসলি অক্সিজেনটা হচ্ছে কার্বনের চেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ, যার জন্য ডেল্টা মাইনাস পাবে এ ডেল্টা মাইনাস পাবে হচ্ছে ডেল্টা প্লাস, রাইট। তাহলে এদের ক্ষেত্রে বন্ড মোমেন্ট দ্যাট উইল বি ডিরেক্টেড ফ্রম কার্বন টু দিস অক্সিজেন। তাহলে এই বন্ডের যে ডাইপোল মোমেন্ট সেটা হচ্ছে বন্ড মোমেন্ট, তার ভ্যালু ধরো m, কারণ আমি বলেছি যে বন্ডের মধ্যে অ্যাটম দুটো যদি সেম হয় তাহলে বন্ড মোমেন্ট ফিক্সড। ঠিক এদের ক্ষেত্রেও তাই হবে, এরও বন্ড মোমেন্ট হবে গিয়ে m। তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 180, কারণ তুমি হাইব্রিডাইজেশন থিওরি অনুযায়ী দেখে নিয়েছো যে সেন্ট্রাল কার্বনের হাইব্রিডাইজেশন হচ্ছে গিয়ে sp, তার মানে 180 ডিগ্রি। এইবার দেখো কথাটা হচ্ছে আমরা এবার এই কম্পাউন্ডটা অ্যাজ এ হোল পোলার হবে কি না। মনে রাখবে একটা কম্পাউন্ডের মধ্যে যদি অনেকগুলো বিভিন্ন ধরনের বন্ড, পোলার বন্ড থাকে, তাহলে সেই কম্পাউন্ডটা পোলার হবে কি হবে না সেইটা আমাকে বার করতে গেলে আমাকে একটু ফিজিক্সের ভেক্টরটা ইউজ করতে হবে। কারণ ওই কম্পাউন্ডটার নিট যে ডাইপোল মোমেন্ট, সেই নিট ডাইপোল মোমেন্ট হচ্ছে আর যদি বলে থাকে রেজাল্ট্যান্ট, তাহলে একটা পয়েন্ট থেকে দুটো ভেক্টর দুদিকে কাজ করছে এবং তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে সে থিটা। তাহলে ভেক্টরের নিয়ম অনুসারে আর ইকুয়াল রুট ওভার ওই যে প্রসেসটা ইউজ করা হয় পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q cos থিটা, তা এক্ষেত্রেও তাই হবে। তাহলে m স্কোয়ার প্লাস n স্কোয়ার প্লাস 2m স্কোয়ার cos থিটা, cos কত 180। তবে নিট ভ্যালু কত, 2m স্কোয়ার মাইনাস 2m স্কোয়ার দ্যাট ইকুয়াল টু 0। তার মানে আমি দেখছি যে এই কম্পাউন্ডটার অ্যাজ এ হোল লব্ধি মোমেন্ট 0, এটা ফিজিক্সের নিয়ম অনুযায়ী বেরোলো। এইখানে একটা কথা বলতে হবে যে চার্জে যেহেতু আর এর ভ্যালুটা 0 বেরোলো, তুমি কি বলবে, তুমি বলে চার্জের অভিকর্ষ কেন্দ্র সমকেন্দ্রিক হয়। চার্জের অভিকর্ষ কেন্দ্র, এই কথাটা একটু মানেটা বুঝতে হবে। কেন্দ্র সমকেন্দ্রিক হয়, তারপরে যখনই কোনো কম্পাউন্ডের ক্ষেত্রে আর এর ভ্যালু 0 বেরোবে তোমাকে এই কথাটা বলতে হবে। বিষয়টা কি, ধরো আমাদের যেমন ভার কেন্দ্র বলি, ভার কেন্দ্র মানে না সমগ্র ওজন যে বিন্দু দিয়ে কাজ করছে ভূমির সঙ্গে লম্বভাবে পৃথিবীর কেন্দ্রের দিক বরাবর। কিন্তু আমার শরীরের বিভিন্ন অংশ রয়েছে, সেখানে প্রত্যেকের তো বিভিন্ন পার্টের ওজন রয়েছে, সে তো বিভিন্ন দিকে কাজ করবে। তাহলে বিভিন্ন দিকে যে ফোর্সগুলো কাজ করছে তাদের লব্ধিটা যে বিন্দু দিয়ে কাজ করছে সেটাই হচ্ছে তার ভার কেন্দ্র।
ঠিক তেমনি ধরো এদিকে চারিদিকে ছড়িয়ে আছে মাইনাস, সেই মাইনাসগুলো চারিদিকে ছড়িয়ে আছে, তাহলে আমি শুধু মাইনাস চার্জের একটা সেন্টার অফ গ্র্যাভিটি বার করব। তাহলে নেগেটিভ চার্জের সেন্টার অফ গ্র্যাভিটি আমি একটা পেলাম, আবার পজিটিভ চার্জ রয়েছে, তাহলে পজিটিভ চার্জেরও সেন্টার অফ গ্র্যাভিটি পাবো। দুটোর মধ্যবর্তী ডিস্টেন্স যদি 0 হয়ে যায়, তার মানে আমি বলবো সমস্ত ঋণাত্মক আধান কোনো একটা বিন্দুতে রয়েছে, আবার কোনো একটা ধনাত্মক আধান তারা একটা বিন্দুতে রয়েছে। তাহলে তখন তাদের মধ্যবর্তী ডিস্টেন্সটা আমার প্রয়োজন হয়। তাহলে আধান যদি ই হয়, তাহলে ডিস্টেন্স যদি তোমার এল থাকে, তাহলে নেট ডাইপোল মোমেন্ট কত, ই ইন্টু এল। তাহলে পজিটিভ চার্জের অভিকর্ষ কেন্দ্র, চারিদিকে ছড়ানো পজিটিভ চার্জ যে কেন্দ্র দিয়ে কাজ করছে সেটা হচ্ছে পজিটিভ চার্জের অভিকর্ষ কেন্দ্র। চারিদিকে ছড়িয়ে আছে নেগেটিভ চার্জ, তাদের যে অভিকর্ষ কেন্দ্র, দুজনে যদি একটা পয়েন্টে পড়ে যায়, তাহলে দুজনের মধ্যবর্তী দূরত্ব কত হয়, 0 হয়ে যায়। তা 0 হয়ে গেলে তাদের লব্ধি ডাইপোল মোমেন্ট কি হবে, 0 হবে। আমি তখন বলবো অণুটা অ্যাজ এ হোল কি, নন পোলার। ঠিক তেমনি এই প্রশ্নটাকে আমি অন্যভাবে করতে পারি যে একটা কম্পাউন্ডের ভিতরে বিভিন্ন পোলার বন্ড থাকা সত্ত্বেও সেই কম্পাউন্ডটা কি হয়, নন পোলার হয়, ব্যাখ্যা করো। আমি সিম্পলি CO2-র এক্সাম্পলটা নিয়ে আমি দেখলাম এই বন্ডগুলো সবই পোলার, কিন্তু অণুটা অ্যাজ এ হোল কি হয়ে গেল, নন পোলার হয়ে গেল। সুতরাং আমরা বলতে পারি যে একটা কম্পাউন্ড পোলার হবে কি পোলার হবে না সেটা নির্ভর করছে যেমন ওর মধ্যে উপস্থিত পরমাণুগুলোর বা মৌলগুলোর ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্যের ওপর, তেমনি আর একটা ভাইটাল পয়েন্ট সেটা হচ্ছে তার গঠনের উপর, জ্যামিতিক গঠনের উপর। লোক আর একটা প্রশ্ন, ধরো আমি তোমাকে বললাম তাহলে CO2-র ডাইপোল মোমেন্ট 0 হয়ে গেল, তার মানে চার্জের অভিকর্ষ কেন্দ্র সমকেন্দ্রিক হয়ে গেছে, 0 হয়ে গেল, ঠিক আছে। তাহলে SO2 পোলার কেন, CO2 নন পোলার, অথচ SO2 পোলার কেন? দেখ, তোমাকে SO2 বললে তুমি সঙ্গে সঙ্গে কি করবে না, SO2-র কেন্দ্রীয় পরমাণু সালফারের মোড অফ হাইব্রিডাইজেশনটা বার করে ফেললে সেটা তোমার বেরিয়ে গেল কি না, sp2। তাহলে sp2 যদি হয় তাহলে নিশ্চিতভাবে সালফারের এরকম গঠনটা, এই বন্ড অ্যাঙ্গেলটা কত, 120 ডিগ্রি। তাহলে এখানে S এখানে O, তাহলে অবভিয়াসলি এর বন্ড মোমেন্ট এদিক বরাবর কাজ করছে, দ্যাট ইজ M। এদিক বরাবর কাজ করছে সেটাও M। তাহলে এদের যে লব্ধি মোমেন্ট R ইকুয়াল টু কত হবে, দেখো 120, দ্যাট ইকুয়াল টু কত হচ্ছে, M স্কয়ার, দ্যাট ইকুয়াল টু M। তার মানে কি হচ্ছে না, এদের একটা লব্ধি মোমেন্ট থেকে যাচ্ছে। তাহলে ফিজিক্সের ক্যালকুলেশন অনুযায়ী লব্ধি মোমেন্ট যখন থেকে গেল, তাহলে আমি বলবো এদের চার্জের অভিকর্ষ কেন্দ্র সমকেন্দ্রিক হয় না। তারপরে পজিটিভ চার্জের অভিকর্ষ কেন্দ্র নেগেটিভ চার্জের অভিকর্ষ কেন্দ্রের মধ্যে একটা দূরত্ব থাকে, এবং দূরত্ব থাকার জন্য এদের ডাইপোল মোমেন্টের মানটা কি হয়ে যায়, 0 হয় না, যার জন্য এরা হয়ে যাবে পোলার। তাহলে এখানে CO2 আর SO2-এর মধ্যে পার্থক্য হলো এইটাই, যে এদের গঠনটার কারণে এ হয়ে গেল পোলার, ও হয়ে গেল নন পোলার। সিমিলারলি তোমাকে যদি আরো একটা আমি যৌগকে দেখাই, সেটা হচ্ছে ধরো BF3। আমি বললাম তোমাকে বিচার করতে হবে এই BF3 অণুটা পোলার হবে না নন পোলার হবে। তাহলে প্রথমেই তোমার কাজ হচ্ছে অণুটার গঠন দরকার। অণুটার গঠন মানেই হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর সংকরায়নের চরিত্র। কেন্দ্রীয় পরমাণুর সংকরায়নের চরিত্র নিশ্চিত তুমি বার করতে পারবে, সেটা হলো গিয়ে sp2। তার মানে মধ্যেখানে B এবং 120 ডিগ্রি অ্যাঙ্গেলে 3টে F পরমাণু রয়েছে, রাইট? তাহলে যেহেতু বেশি ইলেকট্রোনেগেটিভ হচ্ছে গিয়ে F, তার মানে এদের বন্ড মোমেন্টের ডিরেকশনটা অবভিয়াসলি এই দিক বরাবর হবে। যেহেতু বন্ডের মধ্যে সেম দুটো এলিমেন্ট থাকছে, যার জন্য তাদের বন্ড মোমেন্টের ভ্যালুগুলো সেম থেকে যাবে। এইবার দেখো এদের প্রত্যেকের মধ্যবর্তী কোণ কত, 120 ডিগ্রি। এবার মজা হচ্ছে এই যে দুটো BF বন্ড, তাহলে তার মানে এই পয়েন্ট থেকে দুটো ভেক্টর দুদিকে কাজ করছে যাদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। তাহলে এই দুটো লব্ধি ভেক্টরটা কত হবে? এই দুটো লব্ধি ভেক্টর তুমি যদি ওই ফর্মুলাটা ইউজ করো তাহলে নিশ্চিতভাবে পাবে দ্যাট ইকুয়াল টু M। তার মানে এদের লব্ধি ভেক্টর কি হবে না M হবে।
এবং তোমার জানা আছে দুটোর ভ্যালু যদি সেম হয়, অর্থাৎ এই দুটোর বন্ড মোমেন্ট যদি সেম হয়, তাহলে যদি 120 ডিগ্রি হয়, তাহলে অবভিয়াসলি এদের লব্ধি ভেক্টরটা কত, 60 ডিগ্রি কোণে দুটো বন্ডকে আর কি ছেদ করেছে। তাহলে এই অ্যাঙ্গেলটার মান কত, 60 ডিগ্রি। তাহলে এর বন্ড মোমেন্ট কত বেরিয়ে গেল, মানে এই বি এফ দুটোই যে বন্ড রয়েছে তাদের লব্ধি মোমেন্ট কত বেরিয়ে গেল, এম বেরিয়ে গেছে। এইবার খেয়াল করে এই অ্যাঙ্গেলটা যদি 60 হয়, এই অ্যাঙ্গেলটা 120, তাহলে এখন এই যে রেস্ট মানে বাকি যে বিএফ বন্ডটা রয়েছে, এখন আর এই দুটোর কোনো অস্তিত্ব নেই, ওদের পরিবর্তন হয়ে গেল এই লব্ধি মোমেন্টটা। তাহলে এইবার এইটা এবং এইটা পরস্পরের সঙ্গে কি রয়েছে, বিপরীতে রয়েছে, এবং তাদের মধ্যবর্তী কোণ কত হয়ে গেল, এটা 120 এটা 60, মানে কত 180। যখন এটা 180 হয়ে গেল, তাহলে একটা বিন্দু থেকে দুটো সমমানের ভেক্টর বিপরীত দিকে কাজ করে লব্ধি মোমেন্ট শূন্য হয়ে যায়। যখনই লব্ধি মোমেন্ট শূন্য হয়ে গেল, তখনই আমি বলে দিলাম ওই একটাই কথা, চার্জের অভিকর্ষ কেন্দ্র সমকেন্দ্রিক হয়, যার জন্য এদের ডাইপোল মোমেন্টের মান কি হইবে, শূন্য হয়ে যাবে। বেশ, এরপর একটা প্রশ্ন হচ্ছে, ধরো আমি বললাম শিওর যে বন্ড মোমেন্ট যেটা আমরা ক্যালকুলেশন করি, প্র্যাকটিক্যালি শিওর ডাইপোল মোমেন্টের মানটা স্বাভাবিকের তুলনায় আমি যে হিসেব করেছি তার তুলনায় কম হয়। কারণটা কি? কারণটা হচ্ছে এইটা না, এই যে কার্বন মনোক্সাইডের গঠনে দেখা গেছে অক্সিজেনের মাথায় যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে, সেই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়টা ব্যাক ডোনেট করে কার দিকে, কার্বনের দিকে ডোনেট করে। এমনিতে কি হচ্ছিল, কার্বনের চেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ কে ছিল, অক্সিজেন, রাইট? কিন্তু তাহলে কার্বন তো কি, এ যতটুকু ডেল্টা মাইনাস পাচ্ছিল, এ কি পাচ্ছিল, ডেল্টা প্লাস পাচ্ছিল। এরপরে কি করলো, এই যে লোন পেয়ারটা এই কার্বনের দিকে ট্রান্সফার করলো, এর ফলে এই কার্বনের মাথায় যে পজিটিভ চার্জটা ডেভেলপ করেছিল, সেই পজিটিভ চার্জটা অনেকটা কি হয়ে গেল, প্রশমিত হয়ে গেল। আর যখনই প্রশমিত হয়ে গেল, তখন তাহলে দুটো মেরুর মধ্যবর্তী আধান, মানে আধানের যে পার্থক্য, মানে দুটো মেরুর আমার কি ছিল, ডাইপোল মোমেন্ট মানে কোনো একটা মেরুর আধান ইন্টু মেরু দুটোর মধ্যবর্তী দূরত্ব। তাহলে এদের মধ্যে যে আধান, এর যে আধান, সেই আধানের পরিমাণটা কি হয়ে গেল, আধানের পরিমাণটা কমে গেল। এটা এক নম্বর কথা। দু নম্বর কথা, বন্ডটা কি ট্রিপল বন্ড ক্যারেক্টার পেয়ে গেল। আমরা জানি যে বন্ডের অর্ডার যত বাড়বে বন্ড ডিস্টেন্স তত কি হবে, ছোট হবে। তাহলে এই বন্ড ডিস্টেন্সটাও ছোট হলো, চার্জের পরিমাণটাও কমে গেল। তাহলে এর যে ডাইপোল মোমেন্ট মিউ ইকুয়াল টু ই ইন্টু এল, তাহলে এর মানও কমলো, এর মানও কমলো। তাহলে দুটোর মান যদি কমে যায়, তাহলে স্বাভাবিকই প্র্যাকটিক্যালি এর ডাইপোল মোমেন্টের মানটা কি হয়ে যাবে, কমে যাবে। তার মানে যেটা হওয়া উচিত ছিল তার থেকে কমে যাবে। নেক্সট দেখো, আমি বলছি NH3 আর NF3, ধরো আমি দুটো কম্পাউন্ড দিয়েছি, NH3 আর NF3। এই দুজনের মধ্যে কার ডাইপোল মোমেন্টের মানটা বেশি, এখন এই দুজনের নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আছে, আর লোন পেয়ারটা এটা তো sp3 দুজনেই হাইব্রিডাইজড, তাহলে এই লোন পেয়ারের ডিরেকশনটা হচ্ছে দিক বরাবর, এর ক্ষেত্রে এই দিক বরাবর। খেয়াল করে দেখো, নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি হাইড্রোজেনের চেয়ে বেশি। তাতে কি হলো না, এই যে বন্ধনে ইলেকট্রন জোড়ের মুভমেন্ট বা এদের যে বন্ড মোমেন্ট, তার বন্ড মোমেন্টটার ডিরেকশনটা কোন দিকে থাকবে, এই দিকে থাকবে। তাহলে এর ক্ষেত্রেও বন্ড মোমেন্টের ডিরেকশনটা কোন দিকে থাকবে, এই দিকে থাকবে। এর ক্ষেত্রেও বন্ড মোমেন্টের ডিরেকশনটা এই দিকে থাকবে। তাহলে একটা জিনিস বোঝা গেল যে ইলেকট্রনগুলো সবাই হচ্ছে গিয়ে একটা দিকে চলে যাচ্ছে। এই সুনামিতে যেমন পুকুরে ঢেউ ওঠে, ঠিক সেই রকম ইলেকট্রনগুলো একটা দিকে চলে যাচ্ছে। তাহলে একটা দিকে যখন চলে যাচ্ছে, সেদিকটা বেশি পরিমাণে ঋণাত্মক আধান পেয়ে যাচ্ছে। তাহলে যেখান থেকে সরে গেল সেই দিকে কি হয়ে গেল না, সেই একই পরিমাণ ধনাত্মক আধান পেয়ে গেল। তাহলে এদিকে সরে যাওয়ার ফলে যে আধানটা হলো অনেক বেশি, তাহলে অনেক বেশি নেগেটিভ, তাহলে এদিকটা কি হলো, অনেক বেশি পজিটিভ। তাহলে আমাদের ডাইপোল মোমেন্ট কি বলেছিলাম না, মেরুর আধান এবং মধ্যবর্তী দূরত্ব গুণফল। তাহলে কোনো একটা মেরুর আধানটা যদি পরিমাণটা অনেক বেশি হয়ে যায়, তাহলে নিশ্চিতভাবেই
তাদের ডাইপোল মোমেন্টের মানটা কি হবে? বেশি হবে। এখন সেই দিক থেকে তুলনা করলে তুমি NF3-তে এসো, এদিকে যাচ্ছে, আর এদের ক্ষেত্রে বন্ড মোমেন্টের ডিরেকশনটা অর্থাৎ বন্ধনে ইলেকট্রন জোরের অভিমুখটা হচ্ছে ফ্লুরিনের দিকে, যার ফলে হলো কি এই নাইট্রোজেন এদিকে মানে লোন পেয়ারটা এদিকে যাওয়ার জন্য এই ফ্লুরিনের দিকে যতটা ধনাত্মক আধান তৈরি করার চেষ্টা করেছিল সেই আধানের পরিমাণটাকে প্রশমিত করে দিল তাদের ইলেকট্রোনেগেটিভিটির জন্য, কারণ বন্ধনে ইলেকট্রন জোরগুলোকে এদিকে টেনে ফেলেছে। তাহলে লোন পেয়ারের জন্য যতটা পজিটিভ চার্জ এদিকে ডেভেলপ বা তৈরি হওয়ার কথা ছিল, এদের টানের জন্য সেই পরিমাণটা কি হয়ে গেল? কমে গেল। তাহলে এই আধানের পরিমাণ যদি কমে যায়, তাহলে দুটো মেরুর মধ্যবর্তী মানে একটা মেরুর আধান যদি কমে যায়, তাহলে নিশ্চয়ই স্বাভাবিকভাবেই তাদের ডাইপোল মোমেন্টের মানটা কমে যায়, যার জন্য NH3 যে মানে NF3 ডাইপোল মোমেন্টের মানটা কম হয়, NH3টা বেশি হয়। এরপরে প্রশ্ন হচ্ছে CH4 এর ডাইপোল মোমেন্টের মান কত হবে? কারণ কার্বন আর হাইড্রোজেন ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য রয়েছে। দেখো এরা হচ্ছে সিমেট্রিক্যাল হলেই তাদের হচ্ছে গিয়ে ডাইপোল মোমেন্টের মান 0 হয়। আমি একটু ব্যাখ্যা করছি। ধরো মিথেনের ক্ষেত্রে কি হয়েছে, কেন্দ্রীয় পরমাণু কার্বনের সংকরণের চরিত্র sp3। খেয়াল করে দেখো, তাহলে এই CH বন্ডটা এটা কোথায়? টপে আছে, আর বাকি এই তিনটে CH করছে কি না আমাদের প্লেনে পড়ে আছে। তাদের প্রত্যেকের মধ্যবর্তী কোণ কত? 109 ডিগ্রি 28 মিনিট। এইবার করলো কি, এই যে তিনটে CH বন্ড তারা প্লেনে পড়ে রইল, তিনটে হাইড্রোজেন পড়ে রইল, এই যে পিরামিডের মতন তৈরি করলো তিনটে CH বন্ড। আমি মনে করি যেহেতু কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে এই যে গ্রুপটায় তিনটে CH বন্ড রয়েছে, ওই তিনটে CH বন্ড মিলে একটা গ্রুপ তৈরি করলো, সেটা হচ্ছে CH3 গ্রুপ। তাহলে CH3 গ্রুপের যে নিট ডাইপোল মোমেন্ট, CH3 গ্রুপের যে নিট ডাইপোল মোমেন্ট গ্রুপের, সেই গ্রুপের ডাইপোল মোমেন্টটা কাজ করছে কিনা ঠিক এই যে তিনটে পয়েন্ট মেঝেই রয়েছে তাদের একদম মধ্যেখান থেকে একদম অপরের দিকে, অর্থাৎ ওই তিনটে পয়েন্ট যোগ করে যে সমবাহু ত্রিভুজ পাবে, সেই ত্রিভুজের কেন্দ্র থেকে ওপরের দিকে কার্বনের সঙ্গে হচ্ছে গিয়ে ওটা অ্যাটাচ থাকবে। তাহলে এই তিনটে CH বন্ড মিলে যে গ্রুপটা তৈরি করছে, সেই গ্রুপের লব্ধি মোমেন্ট কাজ করছে এই দিক বরাবর, সেইটাকে বলা হচ্ছে তোমার গ্রুপ মোমেন্ট। তাহলে এই CH3 গ্রুপের গ্রুপ মোমেন্ট যদি তোমার বার করতে হয়, সেটা দাঁড়ায় প্রত্যেকটা হচ্ছে কত? m, ঠিক সিমিলারলি এটাও হচ্ছে m। তাহলে এই যে তিনটে CH বন্ডের মিলে যে গ্রুপ মোমেন্ট হচ্ছে, দ্যাট উইল বি 3mCH, মানে তিনটে CH বন্ডের বন্ড মোমেন্ট ইনটু cos 180 minus 109 ডিগ্রি 28 মিনিট। মানে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত? 109 ডিগ্রি 28 মিনিট। আর এইটার সঙ্গে এদের যে গ্রুপ মোমেন্টের যে ডিরেকশন যেটা রয়েছে, গ্রুপ মোমেন্ট যেটা লব্ধি, তার সঙ্গে অ্যাঙ্গেল কত? এটা হচ্ছে 180 ডিগ্রি। আর এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি। তাহলে এর যে গ্রুপের সবাই কাছে এর সঙ্গেও এই অ্যাঙ্গেল, এর সঙ্গে এই অ্যাঙ্গেল, এর সঙ্গে এই অ্যাঙ্গেল, যার জন্য এই গ্রুপের যে লব্ধি মোমেন্টটা হবে সেটা হচ্ছে তিনটে CH বন্ডের বন্ড মোমেন্ট ইনটু এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে কত? 180 মাইনাস এইটা, মানে এই অ্যাঙ্গেলটাকে বলছে, এই অ্যাঙ্গেলটাকে বলছে। তাহলে ওই অ্যাঙ্গেলটা যদি বলে থাকে, তাহলে এই অ্যাঙ্গেলটাকে বলছে 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে এই অ্যাঙ্গেলটাকে বলছে, তাহলে কি হচ্ছে না এর ভ্যালুটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 3mCH ইন্টু 1/3 mCH। তারপরে দেখা গেল যে CH3 গ্রুপের যে গ্রুপ মোমেন্টটা, সেই গ্রুপ মোমেন্টটা হচ্ছে একটা CH বন্ডের বন্ড মোমেন্টের সঙ্গে সমান। তাহলে বন্ড মোমেন্টের সঙ্গে সমান, এবং যেহেতু এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি, তাহলে দুজনে কি অপোজিটে রয়েছে।
তাহলে দুজনে অপোজিটে থাকার জন্য এদের নিট লব্ধি মোমেন্টের ভ্যালু কত হবে? 0 হয়ে যাবে। যখন নিট লব্ধি মোমেন্টের ভ্যালুটা তোমার 0 হয়ে যাবে, তাহলে এই অণুটা অ্যাজ এ হোল কি হয়ে যাবে? নন পোলার হয়ে যাবে। আমি কি বলছি না, সিমেট্রিক্যাল। মানে ধরো আমি যদি বলছি এটা CH4 না বলে আমি CCl4 বললাম, তো এটাও তো সিমেট্রিক্যাল। তাহলে এক থিওরিতেই হচ্ছে গিয়ে, সেম থিওরিতে এরা হবে নন পোলার। মানে ছোট্ট কথা বুঝে যাবে, ধরো BF3 হচ্ছে সিমেট্রিক্যাল, তাহলে সিমেট্রিক্যাল হওয়ার জন্য সেটাও হচ্ছে গিয়ে নন পোলার। CCl4 সিমেট্রিক্যাল, নন পোলার। আবার ধরো হচ্ছে গিয়ে CH4 নন পোলার। কিন্তু তুমি যদি মনে করো যে আমি যদি একটু পাল্টে দিই, ধরো আমি বলছি CH3Cl, তাহলে CH3Cl এর ডাইপোল মোমেন্ট থাকবে কিনা আমাকে বিচার করতে হয়। তাহলে ধরো আমি যদি বলি এইরকম তিনটে একই রকম এদের গ্রুপ মোমেন্ট, তাহলে MCH3 ইকুয়াল টু 3MCH into cos 180 minus 1090 20 that equal to MCH। একটা CH বন্ডের বন্ড মোমেন্টের সঙ্গে সমান। আবার এখানে যদি Cl থাকে তাহলে এর ডিরেকশন এদিকে আর এর ডিরেকশন এদিকে, কারণ এর ইলেকট্রোনেগেটিভিটিটা বেশি। এই কারণেই এটা ধরো M ড্যাশ যদি হয়, তাহলে কি হলো? এদের লব্ধি ভেক্টর হয়ে গেলে কি MCH প্লাস MCCl, M ড্যাশ না করে MCCl। তাহলে নিট দেখো এদের যে লব্ধি মোমেন্ট, সেই লব্ধি মোমেন্টের মানটা কি হয়ে যাচ্ছে? অনেক বেশি হয়ে যাচ্ছে, যার জন্য CH3Cl এর ক্ষেত্রে ডাইপোল মোমেন্টের মান থাকবে। তার মানে বলছে তুমি যদি এইরকম করে মানে সিমিলারিটি যদি না থাকে, আনসিমেট্রিক্যাল হয়, তাহলেই ডাইপোল মোমেন্ট থাকবে। সিমিলারলি CH3 হবে, CH2Cl2 হবে, আর CCl4 হবে না, আর CH4 এরও হবে না। বেশ, এরপরে দেখো একটা ইন্টারেস্টিং কেস, এই ডাইপোল মোমেন্টের একটা ইউটিলিটি। আমি ডাইপোল মোমেন্টের ভ্যালু থেকে ক্যালকুলেট করে আমি বলে দিতে পারবো যে একটা ধরো অ্যালকিন যেটা হচ্ছে ডাই হ্যালোজেন সাবস্টিটিউটেড। ডাই হ্যালোজেন সাবস্টিটিউটেড মানে হচ্ছে, আমি এক্সাম্পল দিয়ে বলি, ধরো ইথিলিন ডাইক্লোরাইড। তাহলে আমি যদি বলি এইটা এরকম, এখানে একটা Cl আছে, এখানে একটা Cl থাকতে পারে। একটু পরিচয়টা করিয়ে দিই। মানে এই যে কার্বন কার্বন এদের মধ্যে যদি দুটো বন্ড থাকে, তার মানে হলো ওদের বন্ডের যে মানে ঘূর্ণনটা রেস্ট্রিক্টেড হয়ে গেল। মানে দুটো আলুর মধ্যে একটা কাঠি গুঁজে যদি গুঁজে যদি সিঙ্গেল বন্ড দেওয়া হয়, তাহলে একটা সাপেক্ষে আর একটাকে আমি ইজিলি ঘোরাতে পারি। মানে আমি ঠিক কি বলতে চাইছি বিষয়টা একটু খেয়াল করে দেখো। ধরো আমি বলছি এর ক্ষেত্রে এরকম আছে, রাইট? এর ক্ষেত্রে এরকম রয়েছে, স্যার এরকম রয়েছে, তার মানে এই দুটোর মধ্যে সিঙ্গেল বন্ড রয়েছে। আমি যদি বলি আচ্ছা বলো তো এইটার এটা কি আলাদা কম্পাউন্ড হবে? এইটার এইটা কি আলাদা কম্পাউন্ড হবে? উত্তরটা বেরিয়ে আসবে যে না। কেন না? এই সিঙ্গেল বন্ড থাকার জন্য এইটাকে ধরে আমি যখন এটাকে ঘুরিয়ে দেবো, ঘুরিয়ে দিলে এইটাতে পরিণত হয়ে যাবে। মানে এখানে দুটো পাশাপাশি কার্বনের দুটো ক্লোরিন একই দিকে রয়েছে, এখানে পাশাপাশি দুটো কার্বনের দুটো ক্লোরিন বিপরীত দিকে রয়েছে। তোমার মনে হতে পারে এটা আলাদা কম্পাউন্ড, কিন্তু তা না, কারণ একে যদি আমি আবার ঘুরিয়ে দিই, ঘুরিয়ে দিলে এটা এখানে চলে গেল, তাহলে আগের জায়গায় ফিরে গেল। সুতরাং এদেরকে তুমি পার্থক্য করতে পারবে না। কিন্তু যদি দেখো এই দুজনের মধ্যে আমি যদি এখানে ডাবল বন্ড করে দিই, অর্থাৎ দুটো আলুর ভেতরে আলু দুটো যদি কার্বন হিসেবে ধরো, দুটো ভিতরে যদি আমি দুটো কাঠি গুঁজে দিই, তুমি কি একটা কার্বনকে ধরে আর একটা কার্বনকে ঘোরাতে পারবে না। তার মানে কি সারা জীবনের একটা অস্তিত্ব থাকবে। সিমিলারলি যদি এর ক্ষেত্রে যদি হয়, তাহলে সারা জীবনের ক্ষেত্রেও একটা অস্তিত্ব থাকবে। তাহলে এই দুটো কম্পাউন্ড কি আলাদা? মনে রাখবে পাশাপাশি দুটো একই গ্রুপ, যদি ডাবল বন্ডেড কার্বনের পাশাপাশি গ্রুপ থাকে, তাহলে সেম গ্রুপ থাকলে এটাকে বলে যে সিস। সিস মানে একই দিকে আছে। ট্রান্স, এটাকে বলে ট্রান্স। ট্রান্স মানে বিপরীত দিকে আছে। ধরো আমাকে প্রশ্ন করে যে দুটো লিকুইড দেওয়া রয়েছে, একটা সিস এবং একটা ট্রান্স, দিয়ে আমাকে ডাইপোল মোমেন্ট মেজারমেন্ট থেকে আপনি কি করে কোনটা সিস কোনটা ট্রান্স আপনি এটাকে আইডেন্টিফাই করে দিন। আমার বেশ ভালো কথা। আমি দেখলাম যেটা ডাইপোল মোমেন্ট 0 হচ্ছে, আমি সেটাকে বলবো ট্রান্স,
আর যেটা ডাইপোল মোমেন্ট হচ্ছে গিয়ে আমি একটা ভ্যালু পাচ্ছি, আমি বলবো সেটা কি সিস। তাহলে ডাইপোল মোমেন্টের এটা একটা ইউটিলিটি যে সিস এবং ট্রান্স কম্পাউন্ডের মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারি। কীরকম দেখো, প্রশ্ন হচ্ছে কেন সিসের ক্ষেত্রে কেন হচ্ছে একটা ভ্যালু পেলাম, ট্রান্সের ক্ষেত্রে পেলাম না। দেখো তাকে, তুমি এক কাজ করো, তুমি এই সিসের ক্ষেত্রে পেছনে একটা মনে করো একটা হাত দিয়ে রেখেছো, আর এই যে বন্ডটা, এই বন্ডটা হচ্ছে এটা হচ্ছে ইলাস্টিক থ্রেডের মতো, এটার ইলাস্টিক থ্রেড দিয়ে তৈরি। তাহলে এইখানে হাতটা দিয়ে তুমি যদি একে ঠেলতে থাকো, ঠেলতে থাকলে কি হবে না, আস্তে 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 এই কার্বনের উপর এই কার্বন এসে তোমার পড়বে। তার মানে তুমি পিকচারটাকে তখন এরকম পাবে যে এই কার্বনটা তলায় রয়েছে, এখানে রয়ে গেল, হাইড্রোজেনটা তলায় পড়ে গেছে, তার উপরে এই কার্বনটা এলো, এটা ধরো সি, এটা ধরো C1, এটা ধরো C2। তাহলে C1 কার্বন তলায় চলে গেছে, আমি দেখতে পাচ্ছি না। এবার C2 কার্বনটা এখানে এসে গেছে, এদিক থেকে তাকাচ্ছ, তাহলে C2 কার্বনটা যদি চলে আসে তখন তার ক্ষেত্রে শেলটা কোন দিকে থাকবে, এই দিকে থাকবে, আর এইচটা কোন দিকে থাকবে, এই দিকে থাকবে। তা ডটের গুলো সব নিচেই আছে। এবার খেয়াল করে দেখো, এর বন্ড মোমেন্ট এদিকে এম, এর বন্ড মোমেন্ট এদিকে এম। তাহলে এবার দুজনের মধ্যে কি একটা অ্যাঙ্গেল সার্টেন একটা রয়েছে। তাহলে এদের যদি তুমি লব্ধি করো, যদি ভেক্টরের নিয়ম ইউজ করো, ভেক্টরের নিয়ম ইউজ করতে গেলে কি হবে, এর একটা নির্দিষ্ট তুমি ডাইপোল মোমেন্ট পেয়ে যাবে। তাহলে এর একটা ডাইপোল মোমেন্ট পেয়ে যাবে। কিন্তু এর ক্ষেত্রে খেয়াল করে দেখো, সেম টাইপের মানে সেম ঘটনা তুমি যদি করাও, তাহলে কেমন ধরনের ছবিটা পাবে, তখন তুমি ছবিটা পাবে এই ধরনের। C2 চলে গেছে, Cl H, তাহলে এর বন্ড মোমেন্টের ডিরেকশন এইটা, এর বন্ড মোমেন্টের ডিরেকশন এইটা, জাস্ট এদের মধ্যে অ্যাঙ্গেল কত 180। তাহলে দুজন হচ্ছে গিয়ে সমমানের দুটো ভেক্টর পরস্পরের সঙ্গে বিপরীত দিকে কাজ করতে, লব্ধি মোমেন্ট শূন্য হয়ে যাবে, যার জন্য এদের ডাইপোল মোমেন্ট শূন্য হয়ে যাবে। তার মানে আমরা এই ডাইপোল মোমেন্টের একটা অ্যানাদার একটা অ্যাপ্লিকেশন পেলাম, যেটা হচ্ছে সিস ট্রান্স যে কম্পাউন্ডগুলো রয়েছে তাদেরকে আমরা ডিফারেন্সিয়েট করতে গিয়ে আমরা এগুলো পাবো। আরেকটা হয় কি, ধরো বেঞ্জিনের যে সাবস্টিটিউটেড কম্পাউন্ড আছে, ধরো আমি একটা কথা বলছি, এমন অর্থ, ধরো আমি বলছি এই ধরনের একটা কম্পাউন্ড, ধরো এটা হচ্ছে গিয়ে এক্স, এটা এক্স, এটাকে বলা হচ্ছে অর্থ। এখনো সবটা জানো না, পরে পরে জানতে পারবে। এটা হচ্ছে গিয়ে অর্থ সাবস্টিটিউটেড কম্পাউন্ড। তারপরে যদি আমি এইরকম রাখি, এটা এক্স, এটা এক্স, এটা মেটা সাবস্টিটিউটেড কম্পাউন্ড, এটা অর্থ ডাই সাবস্টিটিউটেড কম্পাউন্ড, এটা হচ্ছে মেটা ডাই সাবস্টিটিউটেড কম্পাউন্ড। আবার হচ্ছে এখানে আছে, এটাকে বলা হচ্ছে প্যারা ডাই সাবস্টিটিউটেড কম্পাউন্ড, প্যারা ডাই সাবস্টিটিউটেড কম্পাউন্ড। এখন আমাকে বলছে ডাইপোল মোমেন্ট মেজারমেন্ট থেকে এদেরকে আইডেন্টিফাই করতে হবে। মনে রাখবে এখানে প্রত্যেকটা কার্বন রয়েছে, আর এইগুলো যদি কোনো অ্যাটম হয় যাদের হয়তো ইলেকট্রোনেগেটিভিটিটা বেশি, তাহলে যেহেতু বন্ডের মধ্যে দুটো অ্যাটম ফিক্স, তার মানে এদের বন্ড মোমেন্ট কিন্তু অল টাইমস ফিক্সড। সে ধরো এম, এটাও এম, রাইট? এইবার বলছে এদের যে লব্ধিটা পাবে, এই লব্ধিটা পেলে এই অ্যাঙ্গেল, এটা হচ্ছে ধরো গিয়ে প্রত্যেকটার মধ্যে কোণ হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এদের মধ্যে 60 ডিগ্রি, এদের ক্ষেত্রে কত হবে 120 ডিগ্রি, আর এদের ক্ষেত্রে কত হবে 180 ডিগ্রি। তাহলে আমাকে যদি এর ক্ষেত্রে বার করতে হয়, তাহলে r ইকুয়াল টু √m² প্লাস m² প্লাস 2m² cos 60। তাহলে এইখানে যদি তুমি এদের ভ্যালুটা বসাও, তাহলে দেখো √2m² প্লাস cos 60 মানে হাফ, 2m² ইন্টু হাফ, দ্যাট ইকুয়াল টু m√3।
তাহলে এ ডাইপোল মোমেন্টের মান হচ্ছে m√3। এইটার ক্ষেত্রে কত, এই অ্যাঙ্গেলটা কত হবে 120 ডিগ্রি। তো যখন 120 ডিগ্রি হবে তখন রেজাল্ট্যান্ট হয়ে যাবে কত, m² + m² + 2m² cos 120 মানে কত -1। তাহলে কেটে গেলে কত হচ্ছে m², তার মানে এর ক্ষেত্রে ডাইপোল মোমেন্টের মানটা কি হয়ে যাচ্ছে, অনলি m হয়ে যাচ্ছে। এর ক্ষেত্রে হচ্ছে কত না m√3, এর ক্ষেত্রে হচ্ছে m। আর এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি 180 ডিগ্রি হয় তাহলে এদের রেজাল্ট্যান্টটা কত হয়ে যাচ্ছে, রেজাল্ট্যান্ট হয়ে যাচ্ছে 0। সুতরাং আমি এই বেঞ্জিনের যে ডাইসাবস্টিটিউটেড যে কম্পাউন্ডগুলো রয়েছে তাদের মধ্যে কোনটা অর্থো ডাইসাবস্টিটিউট, কোনটা প্যারা, কোনটা মেটা ডাইসাবস্টিটিউট কম্পাউন্ড, সেটা আমরা এই ডাইপোল মোমেন্ট থেকে বার করতে পারি। এটা একটা ডাইপোল মোমেন্টের একটা অ্যাপ্লিকেশন। আর একটা জিনিস কি, যাদের ডাইপোল মোমেন্টের মান যত বেশি হবে তারা তত বেশি পোলার হবে। আর পোলার হলে কি হবে, পোলার যত বেশি হবে তাদের হচ্ছে গিয়ে বয়েলিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট বেশি হবে এবং তাদের সলিউবিলিটিটা নিশ্চয়ই পোলার সলভেন্টের সলিউবিলিটিটা বাড়বে, দ্রাব্যতাটা বাড়বে। এইসব বিষয়গুলো এখানে চলে আসে। এইবার দেখো পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার, অর্থাৎ আমরা কাদের নিয়ে কাজ করছি, সমযোজী যৌগ নিয়ে কাজ করছি। তারা তো সম্পূর্ণ আয়নিত হয় না, কিন্তু যাদের ডাইপোল মোমেন্টের মানটা বেশি হবে তাদের আয়নীয় চরিত্রটা বেশি হবে, আর যাদের ডাইপোল মোমেন্টের মানটা কম হবে তাদের আয়নীয় চরিত্রটা কম হবে। তাহলে আমাকে শতকরা আয়নীয় চরিত্রের মান বার করতে হবে। তা শতকরা আয়নীয় চরিত্রের মান বার করার নিয়মটা হচ্ছে এইটা, যে মিউ অবজার্ভড বাই মিউ ক্যালকুলেটেড ইনটু 100, তার মানে পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার that equal to mu practical by mu theoretical। তাহলে mu practical by mu theoretical into 100, তাহলে mu practical by mu theoretical into 100, এইটাকে বলা হচ্ছে তোমার পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার, শতকরা আয়নীয় চরিত্র। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, ধরো HCl, আমাকে বলেছে এর শতকরা আয়নীয় চরিত্র বার করতে হবে। আমার বলে দেওয়া হচ্ছে মিউ প্র্যাকটিক্যাল 1.03 ডিভাই 1.03 ডিভাই, আর H আর Cl এর মধ্যে বন্ড ডিস্টেন্স H আর Cl বলছে এটা হচ্ছে 1.275 অ্যাংস্ট্রম, রাইট? এইবার দেখ, এটাতে কি প্র্যাকটিক্যাল পেয়েছি, তাহলে থিওরিটিক্যালটা পেতে হবে। এবং থিওরিটিক্যাল পেতে গেলে তোমাকে কোনো একটা, এটা পোলার বন্ড, কোনো একটা মেরুর আধানের পরিমাণ জানতে হবে। কিন্তু থিওরিটিক্যালি যখন আমি ধরবো তখন আমি ধরে নেবো ওরা সম্পূর্ণভাবে ভেঙে গেছে। তা সম্পূর্ণভাবে ভেঙে গেছে মানে কি, মানে হাইড্রোজেন প্লাস পাচ্ছে, Cl মাইনাস পাচ্ছে। তাহলে Cl মাইনাস পাচ্ছে মানে কি না, একটা ইলেকট্রনের কমপ্লিট আধানটা পেয়ে যাচ্ছে। তাহলে আর হাইড্রোজেন কি পাচ্ছে না, একটা প্রোটনের আধান পেয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে একটা প্রোটনের আধান হচ্ছে গিয়ে কত হবে, বা একটা ইলেকট্রনের আধানের মান কত হচ্ছে, ইকুয়াল টু 4.8 ইন্টু 10⁻⁻10 ESU। কেন ওটা ESU আমি ধরতে গেলাম, কারণ এখানে ডিবাই দেওয়া আছে প্র্যাকটিক্যাল। ডিবাই মানেই কি 10⁻18 ESU সেন্টিমিটার। তাহলে E এর ভ্যালুটা 8 আর L এর ভ্যালুটা কত হচ্ছে, L এর ভ্যালু হচ্ছে 1.275 ইন্টু 10⁻⁻8 সেন্টিমিটার। তার মানে কি হচ্ছে, কারণ অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10⁻⁻8 সেন্টিমিটার। তাহলে এবার এক কাজ করো, তাহলে এর থিওরিটিক্যাল যে ভ্যালুটা বেরোবে, থিওরিটিক্যাল মিউ থিওরিটিক্যাল ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে 4.8 ইন্টু 10⁻10 ইন্টু 1.275 ইন্টু 10⁻8 সেন্টিমিটার। তাহলে আমি যদি এই তত্ত্বতে বসাই মিউ প্র্যাকটিক্যাল বাই মিউ থিওরিটিক্যাল, আচ্ছা দেখো এখানে 10⁻10 আর 10⁻8 মানেই কত হচ্ছে, এত ESU সেন্টিমিটার মানে কত হচ্ছে, এত ESU সেন্টিমিটার মানে কত, 1 ডিভাই। তাহলে আমার এখানে পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টারটা দাঁড়িয়ে যাবে
পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার দ্যাট ইকুয়াল টু হবে 1.03 ডিভাইড বাই হচ্ছে 4.8 ইন্টু 1.275 ডি ইন্টু 100। এটা করলেই তোমার চলে আসছে প্রায় 17%। তাহলে HCl এর যে পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার সেটা দাঁড়িয়ে গেল কত? 17%।